প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আবারও আইনজীবী জনাব জেডাই খান পান্না আলোচনায় এসেছেন। প্রকৃতপক্ষে তিনি আলোচনায় থাকতেই পছন্দ করেন। যেই কথাগুলো বললে অথবা যে মামলাগুলো লড়লে আলোচনায় থাকা যাবে, তিনি সেই কথাগুলোই বলেন এবং সেই মামলাগুলো লড়ারই ট্রাই করেন। যেমন মিন্নির মামলা, পরিমণির মামলা। এভাবে তিনি সবসময় শোরগোল তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করেন। তিনি এবার আবার কি বলছেন সেগুলো বলছি। গত 15 বছর ধরে জেডাই খান পান্না পতিত স্বৈরাচারের সহযোগী ছিলেন। এই স্বৈরাচারের পক্ষে জনমত গঠন করার জন্য চেষ্টা করেছেন। 2014 এবং 2024 নির্বাচনে বিএনপি যখন অংশগ্রহণ করেনি, তখন তিনি বিএনপির অংশগ্রহণ না করা নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু তাকে যদি 2018 সালে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হতো, তাহলে অধিকাংশ সময় তিনি এই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতেন এবং কিছু কিছু সময় বলতেন তিনি 2018 সালে নির্বাচনে কি হয়েছে সেটা জানেন না। তিনি বিভিন্ন সময় সভা সেমিনারে অংশ নিয়ে পতিত স্বৈরাচারের পক্ষে জনমত গঠন করার জন্য চেষ্টা করতেন। তিনি এমনও সেমিনারে অংশগ্রহণ করেছেন যেখানে প্রধান অতিথি ছিল রাশেদ খান মেনন। এসব সেমিনারগুলোতে তিনি কথা বলে সংবিধানের অধীনে কেন নির্বাচন প্রয়োজন সেগুলো নিয়ে জনমত গঠনের চেষ্টা করেছেন এবং ওই সময় যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছিল তাদের তিনি ব্যাপক সমালোচনা করতেন এবং অসম্মান করার চেষ্টা করতেন। অর্থাৎ গত 15 বছর ধরে জনাব পান্না বিগত পতিত স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করেছেন। ইনফ্যাক্ট গত জুলাই এবং আগস্ট মাসে যখন ব্যাপক হত্যাযজ্ঞ চলে, তখন তিনি উভয় পক্ষকে বসে এই বিষয়ে সমাধান করার পরামর্শ দেন। মজলুম এবং জালেমকে একসাথে বসে আলোচনা করার অর্থ যে জালেমকে সহযোগিতা করা, এই কথা জেডাই খান পান্নার অজানা থাকার কথা না। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তাবাসসুমের কথা আমাদের সকলের মনে থাকার কথা। উর্মি তাবাসসুম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। একজন সরকারি চাকরিজীবী হিসেবে সরকার প্রধানরে নিয়ে এই ধরনের কথা যে তিনি বলতে পারেন না চাকরির বিধিমালা অনুযায়ী, সেই জিনিসটি জেডাই খান পান্না জানা থাকার কথা। কিন্তু জেনে শুনেই তিনি উর্মি তাবাসসুমের পক্ষ অবলম্বন করেছিলেন, তাকে সেলুট জানাতে চেয়েছিলেন। এই বিষয়গুলো তিনি করেছেন মূলত ঝামেলা তৈরির উদ্দেশ্যে। সম্প্রতি যে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে বেশ কিছু কথা বলেছেন, তবে তার মধ্যে 3টি কথা বেশ গুরুত্বপূর্ণ। তিনি সেখানে দাবি করছেন আগে চলতো গণগ্রেপ্তার, এখন চলছে গণমামলা। বিগত সরকারের সময় বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ঘটনা ঘটা ছাড়াই পুলিশ বাদী হয়ে কিভাবে গায়েবী মামলা দিত এবং এর পরবর্তীতে কিভাবে গণগ্রেপ্তার চলতো সেগুলো আমরা সকলে জানি। এবং বর্তমানে যে মামলা চলতেছে সেই মামলার কোনোটাই পুলিশ বাদী হয়ে করছে না। পুলিশ বাদী হয়ে মামলা করা, এরপরে গণগ্রেপ্তার করা এবং সাধারণ জনগণ এসে মামলা দেয়া, দুইটা যে এক জিনিস না। আইনজীবী হিসেবে তার এটা বোঝার কথা। তিনি ওই বক্তব্যে দাবি করেন তিনি সব সময় মজলুমের পক্ষে ছিলেন। তার এই কথাটি পুরোপুরিভাবে মিথ্যা এবং ভুয়া কথা। গত 15 বছর ধরে তিনি সব সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছিলেন। গত 15 বছর ধরে যে গুম খুন হয়েছে, লুটপাট হয়েছে, অন্যায় অপকর্ম হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ হয়েছে, এগুলো সবকিছু আওয়ামী লীগ করেছে বা করতে পেরেছে, কারণ ভোট ছিল না। তাই কোথাও তাদের জবাবদিহি করতে হয়নি এবং ক্ষমতা ছেড়ে দেওয়ারও ভয় ছিল না। জেডাই খান পান্না একদিকে যেমন এই গুম খুনের কোনো ধরনের প্রতিবাদ করেননি, অপরদিকে তিনি এই ভোট চুরিকে প্রতিনিয়তভাবে সমর্থন দিয়ে গেছেন এবং এই ভোট চুরির পক্ষে জনমত গঠনের জন্য চেষ্টা করে গেছেন। ইভেন জুলাই আগস্ট মাসেও তিনি গণগ্রেপ্তারের বিরুদ্ধে করেছিলেন, কিন্তু যে গণহত্যা চলেছে এর বিরুদ্ধে কথা বলেননি। তিনি উভয় পক্ষকে বসে আলোচনা করে সমাধান করার কথা বলছেন। তিনি একবারের জন্য এই গণহত্যার বিচার চাননি। প্রকৃতপক্ষে তিনি কখনো মজলুমের পক্ষে অবস্থানই নেননি। তার এই দাবিটি পুরোপুরিভাবে মিথ্যা। তার এই বক্তব্যের দ্বিতীয় যে দাবিটি তিনি করছেন সেটি হচ্ছে শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার। গত জুলাই এবং আগস্ট মাসে শেখ হাসিনা কি করেছে তার অসংখ্য প্রমাণ, ভিডিও অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়। প্রকাশ্যে দিবালোকে ক্যামেরার সামনে পুলিশ এর পাশাপাশি দলীয় ক্যাডাররা মিলে গুলি করে পিটিয়ে 2000-এর অধিক সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, 20,000-এর অধিক আহত করেছে। এরপরে সবশেষ জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কিছুই করেনি, তাকে আটক করে নির্যাতন করেনি, ভুয়া মামলা দিয়ে রিমান্ডে নেয়নি, বরঞ্চ তার বিরুদ্ধে গণহত্যা চালানোর স্পষ্ট প্রমাণ আছে। এরপরে জনাব পান্নার দাবি শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন, বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের নিপীড়নই হচ্ছে না, সেটা রাজনৈতিক হলো কিভাবে? এই সময় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন তাদের জানার কথা, আওয়ামী পক্ষে যে গুজব টিমটি অনলাইনে সক্রিয় আছে তারা জুলাই এবং আগস্ট মাসের এই গণহত্যাকে ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করতে চান। আবু সাইদকে গুলি করার ভিডিও স্পষ্ট আছে, এরপরও আবু সাইদকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে, মীর মুগ্ধকে নিয়ে ছড়িয়েছে, প্রতিনিয়ত একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। তাদের এই আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। তেমনি জেডাই খান পান্না আরো একটি তত্ত্ব সামনে আনতে চান, সেটি হচ্ছে রাজনৈতিক নিপীড়ন তত্ত্ব। এটা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে
এই ধূর্তামিটি জেডাই খান পান্না করছেন। জেডাই খান পান্না ইচ্ছা পোষণ করেন তিনি যদি সুযোগ পান তাহলে শেখ হাসিনার পক্ষে ওকালতি করতে পারেন, সেটা তিনি করতেই পারেন। আমরাও চাই শেখ হাসিনার বিরুদ্ধে যখন গণহত্যার বিচার হবে তখন তার পক্ষে আইনজীবী থাকবে, এমনকি দেশের ভিতরে না, তিনি চাইলে দেশের বাইরে থেকে আইনজীবী আনতে পারবেন। এবং তার আইনজীবীদের যদি হেনস্থা করা হয় বা সুযোগ দেওয়া না হয় তাহলে সেটার প্রতিবাদ আমরা করব। তার বিচারটি যেন স্বচ্ছ এবং একটা আদর্শ বিচার হয়, একটা উদাহরণ হয় যেখানে তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরেই এই বিচারটি করা হয়েছে। যে জেডাই খান পান্না ইচ্ছা করলে তার আইনজীবী হতেই পারেন, কিন্তু তিনি যে দাবি করতেছেন তিনি সবসময় নিপীড়িত নির্যাতিতদের পক্ষে অবস্থান নেন, সেটি আবারও ভুল প্রমাণিত হবে। গত জুলাই এবং আগস্ট মাসে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছেন সেখানে নিপীড়িত নির্যাতিত হচ্ছে জনগণ। শেখ হাসিনা 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। শেখ হাসিনা সেখানে জালেম, তিনি সবসময় জালেমের পক্ষে অবস্থান নেন এবং দাবি করেন তিনি সবসময় মজলুমের পক্ষে। জনাব পান্না তার এই কথাগুলো বলতে থাকুক, তার কাজগুলো করতে থাকুক, আমরাও জানি তিনি কি পরিমাণ ধূর্ত, লোকজনও জানুক। তবে জনাব পান্নার মতো লোকদের সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।